ভোট শেষ হতে এবার শিল্পে নজর মমতার। আর আজ বিকেলে শিল্প বৈঠক মুখ্যমন্ত্রীর। নবান্নে বণিক সভা শিল্পপতিদের নিয়ে হবে বৈঠক। নবান্নের বৈঠকে বণিক সভার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। জমি জবরদখল রুখতে করা মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে তাঁর বার্তা, সরকারি জমি দখল কোনোভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার। কাটমানি এবং বালি এবং কয়লা পাচার রুখতেও প্রশাসনিক কর্তাদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি আন্দোলন থেকে তাঁর রাজনৈতিক উত্থান। 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, জোর করে কারো জমি নেওয়া যাবে না। এবার সরকারি জমি দখল রুখতেও কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। 24 লোকসভা ভোটের পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকেই সরকারি জমি দখল এবং জমির চরিত্র বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন, সরকারি জমিতে কোনো রকম দখলদারি চলবে না। প্রশাসনিক আধিকারিকদের ঠিক করে কাজ করতে হবে। সরকারি জমি দখল করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যের নানা প্রান্তে বারবার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে পূর্ত দপ্তরের জমি দখল করে তৈরি বেআইনি দোকান ভেঙে পড়ে, একজন মারাও যান। অনেক জায়গায় আবার পুকুর, নয়নজুলির মতো জলাভূমি বোঝানো হয়েছে। জমির চরিত্র বদলের অভিযোগ সব থেকে বেশি এসেছে উত্তরবঙ্গ থেকে। কলকাতা এবং লাগোয়া এলাকাতেও সরকারি জমি দখলের অভিযোগ জমা পড়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তাই সরকারি জমি দখল রুখতে মঙ্গলবারের বৈঠকে অফিসারদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কাজে কাটমানি দেওয়া নিয়েও নানা অভিযোগ। এ নিয়েও মঙ্গলবারের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কাটমানি কালচার রুখতে প্রশাসনকে কড়া নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বালি এবং কয়লা পাচার রুখতেও পুলিশকে আরও সক্রিয় হতে বলেন। সরকারি জমি দখল থেকে কাটমানি, একের পর এক ইস্যু নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে। কার্যত তিনি বুঝিয়ে দিয়েছেন যে এবার তিনি জিরো টলারেন্স নীতি নিতে চলেছেন, সে প্রশাসনিক আধিকারিক হোক বা বাইরের কেউ হোক। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। লোকসভা ভোটে কারচুপির অভিযোগে সিবিআই তদন্তের দাবি। লোকসভা ভোটের পরে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। 4 আসনে পুনর্নির্বাচনের দাবি শুভেন্দু অধিকারীর। হাইকোর্টে পুনর্নির্বাচনের দাবিতেই মামলার প্রস্তুতি। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন, রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই 4টা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। আর মেনে নিতে পারছে না বিজেপি, কটাক্ষ তৃণমূল নেতা শান্তনু সেনের। বাংলার মানুষের রায়ে যখন তৃণমূলের বিপুল জয়কার, তখন এখনো মানুষের রায়টা তারা মাথা পেতে নিতে পারছে না, এটাই প্রমাণ করে। তাই মানুষের রায়টা মাথা পেতে নিতে না পারার কারণেই আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে। আমি মনে করি একদিকে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যেরকম প্রকাশ্যে চলে আসছে, এই দলটা আগামী দিনে অস্তিত্ব সংকটে না পড়ে। আমার সাজেশন, বাংলার মানুষের রায়টা মাথা পেতে নেওয়াটাই ভালো। জীবনতলায় তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু। জীবনতলার 7 নম্বর পাড়ায় তৃণমূল নেতার দেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য। রবীন্দ্রনাথ মণ্ডল, তিনি 218 নম্বর বুথের তৃণমূল সম্পাদক ছিলেন।
তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু। 7 নম্বর জীবনতলার 7 নম্বর পাড়ায় তৃণমূল নেতার দেহ উদ্ধার। ঠিক কি ঘটনা, পরিবারের তরফ থেকে বা ঠিক কি অভিযোগ করা হচ্ছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস। অনুপ, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে, কি জানা যাচ্ছে? পরিবার যে অভিযোগটা করছে যে তাকে মাদক খাইয়ে এবং তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে এমনই অভিযোগ। ক্যানিং পূর্বে বিধায়ক ঘটনার খবর পেলে পরিবারের কাছে যান এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের আশ্বাস দেন পাশে থাকার। জীবনতলা থানার 7 নম্বর পাড়ার 218 নম্বর বুথের যে সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, তিনি কিন্তু গতকালকে স্থানীয় 2 ব্যক্তির বিরুদ্ধে তার পরিবার একটি অভিযোগ করছে যে টাকা পাওয়া নিয়ে তাদের সঙ্গে এই গন্ডগোল হয়ে থাকতে পারে, তবে তাকে মাদক খাইয়ে এবং বেধড়ক মারধর করা হয়েছে বলে এমনই একটি অভিযোগ করা হচ্ছে। এরপর তাকে মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য গভীর রাতে নিয়ে আসা হয়, সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার কান্নায় ভেঙে পড়ে, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক রাম কুমার মন্ডল সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করেছে। যেহেতু ময়নাতদন্তে পাঠানোর পরেই কিন্তু জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত বা কি ঘটনা, যতক্ষণ নয় ময়না তদন্ত করা হবে ততক্ষণ কিন্তু জানা যাবে না বলে এমনই কিন্তু জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি তাদের পরিবারের যেমন পাশে রয়েছেন এবং এই ঘটনা নিয়ে তিনি কিন্তু পুলিশকে নির্দেশ দিয়েছে ঘটনা তদন্ত শুরু করতে এবং কি ঘটনা ঘটেছে সেটাও কিন্তু সামনে আনার জন্য তিনি তার নির্দেশ দিয়েছেন। জুমেলা, ধন্যবাদ অনুপ। ক্লেমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কি মানে কিভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে, আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করবো। কিভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত, পুলিশ সব দিকটা খতিয়ে দিচ্ছে। বিকেলে সকাল 11টায় নিয়ে গেছে, বাপু রাত্রিরে নিজের গাড়ি দিয়ে চলে যাচ্ছে। ও তো আমার বাড়ির ওপর দিয়ে বাড়ি গেছে, ও তো দিয়ে যেতে পারতো। আবার কিছু খাবিয়েছে মা, নখ টক গাল টাল জিপ টিপ কালো, এরাই তো ডেকে নিয়ে গেছে। ওরা কটা টাকা পেতো আমাদের কাছে, ওই পাপ্পু নাকি টাকা গোপনে দিয়েছিল, আমি আগে জানতাম না। গাড়িটা দিয়ে কেন পাঠিয়ে দিল? নজরে বাংলা, এবার নজর রাখতে হচ্ছে উত্তরের দিকে। ভয়ঙ্কর পরিস্থিতি তিস্তায়। সিকিম পাহাড়ে টানা ভারী বৃষ্টি, আর টানা ভারী বৃষ্টিতে বিপত্তি। হু হু করে জল বাড়ছে তিস্তায়, ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তা। জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজারও। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সিকিম পাহাড়ে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি, আর সেই টানা বৃষ্টিতে বিপত্তি। হু হু করে জল বাড়ছে তিস্তার, ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে তিস্তা। জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজার, বন্ধ রয়েছে কালিম্পং দার্জিলিং এর রাস্তাও। তিস্তার জল বাড়ায় উদ্বিগ্ন হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। ফুসছে তিস্তা, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে সিকিম পাহাড়ে, আর সেই বৃষ্টিতেই বিপত্তি। হুহু করে জল বাড়ছে তিস্তার, ভয়ঙ্কর রূপ নিচ্ছে তিস্তা। জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজারও। বন্ধ কালিম্পং দার্জিলিং এর রাস্তা, তিস্তার জল বাড়ায় উদ্বিগ্ন এলাকার বাসী। ভেঙে পড়ছে, আপনারা দেখছেন সেই ছবি। একটু জেনে নেওয়া যাক কি পরিস্থিতি। আমাদের সঙ্গে পার্থ রয়েছে। পার্থ, কি পরিস্থিতি এখন? দেখো, তোমার জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই কিন্তু অবিরাম বৃষ্টি হয়ে চলেছে সিকিম জুড়ে। বিশেষ করে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে নর্থ সিকিমে, এবং নর্থ সিকিমে লাগাতার বৃষ্টির জেরে কিন্তু আবারও ভয়াবহ রূপ নিল তিস্তা। সেই 2023-এর 6 অক্টোবরের স্মৃতি যেন আবারও ফিরে এলো তিস্তা বাজারে, মাল্লি বাজারের এলাকায়। এখন আমরা দেখছি তিস্তা বাজার কার্যত কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। তিস্তা নদীর জল যে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা উপচে পড়েছে এবং তার জেরে কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং তিস্তা বাজারের কিন্তু একটা বড় অংশ নদীর কবলে চলে গেছে এবং স্বাভাবিকভাবে গতকাল রাত 1টা থেকে কার্যত ঘুম উড়ে গেছে সেখানকার বাসিন্দাদের। যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে তারা। শুধু তিস্তা বাজার নয়, কালিম্পংয়ের মেল্লি বাজার এলাকাতে কিন্তু একই অবস্থা। এমনকি 10 নম্বর ঝাঁচি থেকে একটা অংশ ধসে গিয়েছে। যদিও এখনো যান চলাচল স্বাভাবিক রয়েছে, অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন এখনো খোলা রয়েছে। তবে যেভাবে তিস্তার জল বাড়ছে তাতে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই কালিম্পং জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, সচেতনতা প্রচার করা হচ্ছে। যারা তিস্তা পাড়ে বাসিন্দা রয়েছে তাদেরকে অবিলম্বে নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সিকিম আবহাওয়া অফিস সূত্রে যেটা জানতে পারছি যে আজও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির
পূর্বাভাস রয়েছে বেশ, গোটা একেবারে পার্থ বিশেষ করে- আমাদের সঙ্গে থাকো। ভয়ঙ্কর তিস্তায় ফিরছে সেই 23-এর স্মৃতি। কালিম্পংয়ের মেল্লিতে জাতীয় সড়ক ধসে এবং বাংলা সিকিম লাইফ লাইনের একাংশে ধস। তিস্তা পাড়ের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে যেমন নির্দেশ দেওয়া হচ্ছে, আর এরই পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই সিকিমে টানা ভারী বৃষ্টিতে বিপত্তি হচ্ছে। মঙ্গনে ভেসে গেল সেতু, লালবাজারের কাছে রিমিত খোলায় ভেঙে গেল সেতু। পার্থর কাছ থেকে আরো একটু বিস্তারিত জেনে নেব। পার্থ, মঙ্গনে যে সেতু যে ছবি আমরা দেখছি, সেতু ভেসে গেল, লালবাজারের কাছে রিমিত খোলায় সেতু ভেঙে গেল, কি পরিস্থিতি রয়েছে, কি আপডেট পাওয়া যাচ্ছে সেখানকার? নর্থ সিকিম গত কয়েকদিন ধরে একেবারে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে বলা যায়। গতকাল আমরা যে ছবি দেখিয়েছিলাম যে নর্থ সিকিমের সঙ্গে কার্যত সিকিমের অন্য অংশের যোগাযোগ কিন্তু সম্পূর্ণভাবে কাটা রয়েছে এবং নতুন করে আবারও গতকাল ভারী বৃষ্টির জেরে কিন্তু মঙ্গনের যে লালবাজার কাছে রিমিট খোলায় তিস্তা নদীর উপরে যে সেতু ছিল, অর্থাৎ মঙ্গনের সঙ্গে নর্থ সিকিমের সংযোগকারী যে সেতু, সেই সেতু কিন্তু তিস্তার জলে একেবারে উড়ে গেছে এবং তিস্তার সঙ্গে কার্যত মিশে গেছে সেই সেতু এবং স্বাভাবিকভাবেই মঙ্গন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়লো নর্থ সিকিমের অন্য অংশের সঙ্গে। স্বাভাবিকভাবে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। তোমাকে এটাও জানিয়ে রাখি, শুধু মঙ্গন নয়, নর্থ সিকিমে আরো বেশ কয়েকটি জেলায়, যেটা খবর পাচ্ছি এই মুহূর্তে যে খবরটা পাচ্ছি, যে উত্তর সিকিমের আরো বেশ কয়েকটি এলাকায় এই টানা বৃষ্টির জেরে কিন্তু বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যে ধসে গেছে। প্রায় 7 থেকে 8টি বাড়ি কিন্তু ধসে চাপা পড়েছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বা কোনো মানুষ, কোনো স্থানীয় বাসিন্দা নিখোঁজ রয়েছে কিনা সেই বিষয়ে এখনো কিছু তথ্য জানা যায়নি। কিন্তু আবারও নতুন করে জানিয়ে রাখি যে টানা বৃষ্টির জেরে নতুন করে আবারও ধসে পড়লো সিকিমের 7 থেকে 8টি বাড়ি। নর্থ সিকিমে এর আগে আমরা জানি যে সাউথ সিকিমে 6 থেকে 7টা বাড়ি ধসে গেছিল, 3 জনের মৃত্যুর খবর। পার্থ, নতুন করে আবারও উত্তর সিকিমে বিপত্তি, সেই খবর আবারও তোমার থেকে আপডেট নেব। আপাতত ধন্যবাদ পার্থ। গত বছর তিস্তার বাঁধে ধস নামার পর মেরামতি করা হয়, কিন্তু বাঁধ নির্মাণের মান নিয়ে প্রশ্ন ছিল স্থানীয়দের। বর্ষার প্রথম বৃষ্টিতেই বাঁধের রাস্তায় বড়সড় ধস নামে। ধসে বাড়ছে আতঙ্ক এলাকায়। দ্রুত কাজ শুরু করবে সেচ দপ্তর, দাবি জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলরের। তবু আশঙ্কা কাটেনি। আমাদের সমস্যা প্রধান হচ্ছে পাশের তিস্তা বাঁধ। এই যে প্রথম বৃষ্টিতে এই জায়গাটা গর্ত হয়ে গেছে, জল ডিসপাস হয় না, যাতে এটা মেরামত হয়, এইটা আমরা বলি। আতঙ্ক তো বটে, তিস্তা পাশেই। এই তিস্তা নদী এই বাঁধের উপর দিয়েই নির্ভর, সমস্ত সারা জলপাইগুড়ি শহর এর উপর দিয়ে নির্ভর। যদি এরা এমত অবস্থায় ব্যবস্থা না করে, তাহলে তো কোনো সময় তিস্তার জল ঢুকে যায়, তাহলে তো গোটা জলপাইগুড়ি শহর বন্যায় কবলিত হয়ে যাবে। এটা ঠিক করতেই হবে, না করলে কাজ হবে না। বিপদে বিপদ, সকলেই বিপদে পড়বে। এখন এই ধরনের রেন কাট খুলে পড়ে, আমি সেচ দপ্তরকে ইতিমধ্যে ব্যাপারটা অবহিত করেছি। আবারও আমি জানাবো যে এই ধরনের রেন কাট খুলে পড়ে বলা যায় না, আবার কখনো যদি ওপরে ফ্ল্যাশ ফ্লাড হয় এবং সেক্ষেত্রে তিস্তা নদীর জলস্তর যদি বৃদ্ধি পায়, তাহলে তো এই সমস্ত রেন কাট দিয়ে যদি জল শহরে একবার ঢুকে যায়, তাহলে কিন্তু শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এই সেই রেল কাট যাতে তৈরি হয়েছে গভীর গর্ত, আমার এপারে তিস্তা নদী আর ঠিক এই পারে জলপাইগুড়ি শহর। ঠিক এই রেন কাটের কারণেই কিন্তু বন্যার আশঙ্কা করছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। যদি তিস্তা উত্তাল হয়ে ওঠে, এখানে ধাক্কা মারলেই কিন্তু ভয়ানক বিপদের মুখোমুখি হতে পারেন জলপাইগুড়ি শহরের লক্ষ লক্ষ মানুষ। এখন সেচ দপ্তর কী করে সেই অপেক্ষায় তাকিয়ে আছে সকলে। জলপাইগুড়ি থেকে পিনাকি নিউজ 18 বাংলা। আর বৃষ্টি হলেও এখনই দক্ষিণে কিন্তু মিলছে না স্বস্তি, কারণ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত একটা অস্বস্তি থাকছেই। আজ দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং আর কি বলছে হাওয়া অফিস, একটু জেনে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল তো এতদিন ধরে, এবং এই অস্বস্তি আরো কিছুদিন তাহলে থাকছে, আর কি বলছে হাওয়া অফিস? এই সপ্তাহে এই আবহাওয়া থেকে মুক্তির উপায় নেই দক্ষিণবঙ্গে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে বিকেলের দিকে কোথাও কোথাও হলেও সেই বৃষ্টিতে স্বস্তি আসবে না। আজও চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই 3 জেলায়। এছাড়াও তাপপ্রবাহের পরিস্থিতি এবং গরম ও অস্বস্তি থাকবে আরো 5 থেকে 6 জেলায়।
এছাড়াও যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিকেলের দিকে সামান্য হলেও আগামীকাল থেকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনাটা একটু বাড়বে। শনি রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। আগামী সপ্তাহে এই বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে এবং আগামী সপ্তাহের মাঝামাঝি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বলে আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন। ধন্যবাদ বিশ্বজিৎ। আর এরই পাশাপাশি গরমে নাজেহাল পরিস্থিতি বাঁকুড়াবাসীর। গত 24 ঘন্টায় জেলা তাপমাত্রা 40 ডিগ্রির বেশি বাঁকুড়াতে। সকাল থেকে সেখানে চড়া রোদ। আর কি পরিস্থিতি রয়েছে আর একটু আপডেট নিয়ে নেওয়া যাক। আমাদের সঙ্গে প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, কি ছবি বাঁকুড়াতে? এখন জুনেরা গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা বাড়ছিল, গত পরশুদিন যে বৃষ্টিপাত হয়েছে তার থেকে তাপমাত্রা হয়তো কিছুটা কমেছে, কিন্তু আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু বেড়ে গিয়েছে। তুমি জানো যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 77%। এখান থেকে তুমি বুঝতে পারছো যে মানুষজন যারা রাস্তায় বেরোচ্ছেন কিংবা বাড়িতে থাকছেন তারা গরম হতে হচ্ছে, ফ্যানের তলাও নিস্তার পাচ্ছে না এবং বাইরে বেরিয়ে তো চড়া রোদ, সঙ্গে কিন্তু প্রচন্ড গরম এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহের কারণে রাস্তাঘাট এক প্রকার ফাঁকা হয়ে যাচ্ছে। এবং এই বৃষ্টিপাত যেটা হয়েছিল গত কয়েকদিন আগে সেটাতে কিন্তু ঝড় এবং বজ্রবিদ্যুৎ বেশি হয়েছিল। তুমি জানো যে ঝড়ের কারণে একটা এলাকায় কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গ্রামের প্রচুর বাড়ি উড়ে গেছে এবং তার পাশাপাশি 3 জনের মৃত্যু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। এই ঘটনার পাশাপাশি যে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল সেই স্বস্তি কিন্তু অবশেষে শেষ হতে বসেছে এবং আপাতত আবার গরম পড়তে শুরু করেছে। চড়া রোদ সকাল থেকে এবং আর্দ্রতাজনক অস্বস্তি কিন্তু রয়েছে। বেশ, বাঁকুড়ার ছবি যেমন দেখলাম, আর পুরুলিয়ার দিকেও নজর রাখতেই হচ্ছে, কারণ পুরুলিয়াতে আবার বৃষ্টির দেখাই নেই, সেখানেও চড়ছে পারদ। সকাল থেকেই চড়া রোদ আর তার সঙ্গে গত কয়েকদিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা দিনে দিনে যেভাবে বৃদ্ধি পাচ্ছে, গত 24 ঘন্টায় তাপমাত্রা 43.4 ডিগ্রিতে পৌঁছেছে এবং স্বাভাবিকভাবেই এই তীব্র গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আর তার কারণেই একেবারেই 11টা থেকে 3টে অবধি রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে এবং যারা খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছে না। এবং এই গরম থেকে মুক্তি পেতে একমাত্র বৃষ্টি ভরসা বা বর্ষায় ভরসা। তবে সাধারণ মানুষ বা পুরুলিয়াবাসী চাইছে বৃষ্টি হোক, যদিও পুরুলিয়াতে ছিটে ফোটাও বৃষ্টি হয়নি। বুঝলে না? বেশ বেশ, একেবারেই। ধন্যবাদ ইন্দ্রজিৎ।